মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। মিশ্র পদার্থ। আমাদের চারপাশে যেসব পদার্থ দেখি তাদের বেশিরভাগই 2 বা 2-এর বেশি বিশুদ্ধ পদার্থের মিশ্রণ, যেমন সমুদ্রের জল, খনিজ পদার্থ, মাটি ইত্যাদি। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ জলে দ্রবীভূত হয়ে একটি মিশ্র পদার্থ উৎপন্ন করে। এই দ্রবণকে উত্তপ্ত করলে জল বাষ্পীভূত হয়ে যায় এবং সোডিয়াম ক্লোরাইড পৃথক হয়ে যায়। মিশ্র পদার্থের উপাদানগুলিকে ভৌত উপায়ে সহজেই পৃথক করা যায়। 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো ওজন অনুপাতে মেশালে যদি উপাদানগুলি রাসায়নিক বিক্রিয়া না করে নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে এবং উপাদানগুলিকে সহজে পৃথক করা যায়, তাহলে উৎপন্ন পদার্থকে মিশ্র পদার্থ বলে। তাহলে মিশ্র পদার্থ মৌলিক বা যৌগিক পদার্থ যে কোনো ওজন অনুপাতে মেশানো যেতে পারে। উপাদানগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়া করবে না করে নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করবে, আর উপাদানগুলোকে সহজেই পৃথক করা যায়। মিশ্র পদার্থের উপাদানগুলি পৃথকীকরণের প্রয়োজনীয়তা। নানা কারণে মিশ্র পদার্থের উপাদানগুলিকে পৃথক করা প্রয়োজন। যেমন কোনো পদার্থের সঙ্গে অবিশুদ্ধ কোনো পদার্থ মিশ্রণ থাকলে তার থেকে অবিশুদ্ধ পদার্থগুলি পৃথক করতে বিভিন্ন খাদ্যদ্রব্যে উপস্থিত ক্ষতিকারক পদার্থগুলোকে খাদ্যদ্রব্য থেকে পৃথক করা প্রয়োজন। এছাড়া ওষুধ প্রস্তুতিতে শিল্পক্ষেত্রে পদার্থের বিশুদ্ধতা অত্যন্ত প্রয়োজন। মিশ্র পদার্থের উপাদানগুলির বিভিন্ন ভৌত ধর্মাবলীর উপর নির্ভর করে পদার্থের উপাদানগুলিকে বিভিন্ন পদ্ধতির সাহায্যে পৃথক করা হয়। এই পাঠ্যাংশে আমরা নির্দিষ্ট কিছু পৃথকীকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। পাতন। পাতন হলো জলে বা তরলে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে আশ্রাবণ বা পরিশ্রাবণ পদ্ধতি দ্বারা তাদেরকে পৃথক করা যায় না। এক্ষেত্রে পাতন পদ্ধতিতে উপাদানগুলোকে পৃথক করা যায়। তরল দ্রাবকে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে পাতন পদ্ধতিতে এই উপাদানগুলোকে পৃথক করা হয়। তাহলে তরল দ্রাবকে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকতে হবে। এই পদ্ধতিতে দ্রবণকে তার স্ফুটনাঙ্কের উষ্ণতায় উত্তপ্ত করা হয়। তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরিস্থ চাপের উপর নির্ভর করে। চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে। তাহলে পাতন কাকে বলে? যে পদ্ধতিতে কোনো তরলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয়, সেই বাষ্পকে শীতল করে পুনরায় তরলে পরিণত করা হয়, তাকে পাতন বলে। ইংরেজিতে ডিস্টিলেশন। পাতন পদ্ধতিতে 1 নম্বর লবণে জলীয় দ্রবণ থেকে লবণীয় জল, তুতের জলীয় দ্রবণ থেকে তুতেয় জল এবং চিনির জলীয় দ্রবণ থেকে চিনিয় জলকে পৃথক করা হয়। এবার হচ্ছে আংশিক পাতন। আচ্ছা, যে পদ্ধতিতে দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণকে উত্তপ্ত করে কম স্ফুটনাঙ্কের তরলকে বাষ্পীভূত করে এবং ওই বাষ্পকে পুনরায় শীতল করে তরলে পরিণত করার মাধ্যমে তরল দুটিকে পৃথক করা হয়, তাকে আংশিক পাতন বলে। তাহলে এখানে দুটোই তরল থাকবে এবং এদের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য থাকবে। দুটি তরলের মিশ্রণকে উত্তপ্ত করলে মিশ্রণের উষ্ণতা যখন কম স্ফুটনাঙ্কের তরলের স্ফুটনাঙ্কের উষ্ণতায় পৌঁছায়, তখন ওই দুই তরল বাষ্পীভূত হয়। এই বাষ্পকে শীতল করে তরলে পরিণত করে গ্রাহক পাত্রে সঞ্চয় করা হয়। এই তরল সম্পূর্ণ বাষ্পীভূত না হওয়া পর্যন্ত মিশ্রণের উষ্ণতা স্থির থাকে। আংশিক পাতনে একটি বিশেষ ধরনের খাঁজ বিশিষ্ট লম্বা কাচের নল ব্যবহার করা হয়, যাকে বলে ফ্র্যাকশনেটিং কলাম। আচ্ছা, ধরা যাক মিথাইল অ্যালকোহল স্ফুটনাঙ্ক 64.5 ডিগ্রি এবং জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি। মিশ্রণ থেকে তাদের পৃথক করতে হবে। তাহলে কি পদ্ধতির সাহায্য নেবে? আংশিক পদ্ধতি। এবার দেখো, একটি পাতন ফ্ল্যাক্সে মিথানল ও জলের মিশ্রণ নেবে। ফ্ল্যাক্সটিকে একটি স্ট্যান্ডের সাহায্যে আটকে ত্রিপদ স্ট্যান্ডে রাখা তার জালির উপর বসানো হলো। ফ্ল্যাক্সের মুখ থেকে ছিদ্রযুক্ত কর্ক দিয়ে বন্ধ করা হলো। এবার কর্কের ছিদ্রের ভেতর দিয়ে পাতন ফ্ল্যাক্সের মুখে একটা খাঁজ কাটা লম্বা নল বা পাতন স্তম্ভ সোজা করে রাখা হলো। পাতন স্তম্ভের ওপরে কর্কের সাহায্যে একটি থার্মোমিটার যুক্ত করা হলো, যার সাহায্যে উৎপন্ন বাষ্পের উষ্ণতা জানা যায়। পাতন স্তম্ভের নলের উপরের দিকে একটি পার্শ্বনল থাকে। এই পার্শ্বনলের সঙ্গে একটি লিবিক শীতক লাগানো হলো। লিবিক শীতকের শেষ প্রান্ত গ্রাহক পাত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। লিবিক শীতকটি একটি স্ট্যান্ডের সঙ্গে ক্ল্যাম্পের সাহায্যে আটকানো থাকে। শীতকের নিচের পার্শ্বনল দিয়ে ওর মধ্যে ঠান্ডা জলের প্রবাহ পাঠানো হলো। এরপর বুনসেন বার্নার দিয়ে ধীরে ধীরে পাতন ফ্ল্যাক্সটিকে উত্তপ্ত করা হলো। শীতকের ওপরের পার্শ্বনল দিয়ে গরম জল বেরিয়ে যায়।
ফ্ল্যাক্সের মিশ্রিত তরলে উষ্ণতা মিথানলের স্ফুটনাঙ্কের উষ্ণতায় 64.5 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছালে মিথানল বাষ্পীভূত হবে এবং খাঁজ বিশিষ্ট নলের পার্শ্বনল দিয়ে নির্গত হয়ে শীতকের মধ্যে দিয়ে যাওয়ার সময় ঘনীভূত হয়ে পুনরায় তরলে পরিণত হয়ে গ্রাহক পাত্রে জমা হবে। জলের স্ফুটনাঙ্ক মিথানলের তুলনায় অনেক বেশি হওয়ায় 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিথানলের সঙ্গে জলের বাষ্পীভূত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। ফলে পাতন ফ্ল্যাক্সে জল পড়ে থাকে। এইভাবে সমস্ত মিথানল গ্রাহক পাত্রে জমা হবে এবং বিশুদ্ধ জল পাতন ফ্ল্যাক্সে পড়ে থাকবে। তোমরা এই ছবিটা দেখে এটা ভালো করে বুঝে রাখো, যে এটা বুঝে রাখলেই হবে, এটা তেমন কিছু মনে রাখার বুঝতে হবে। ব্যবহারিক প্রয়োগ দেখো, আংশিক পাতনের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করতে হবে পেট্রোলিয়ামের কথা। অপরিশোধিত পেট্রোলিয়ামের পরিশোধনে আংশিক পাতনের গুরুত্ব অপরিসীম। মাটির নিচ থেকে যে ঘন কালো বর্ণের খনিজ তেল বা পেট্রোলিয়াম সংগ্রহ করা হয় তাকে অপরিশোধিত তেল বলে। একে সরাসরি জ্বালানি রূপে ব্যবহার করা যায় না। আংশিক পাতন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করে বিভিন্ন পাতিত অংশ সংগ্রহ করা হয় এবং তা বিভিন্ন কাজে জ্বালানি হিসাবে বা অন্যান্য কাজে ব্যবহার করা হয়। পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত পাতিত পদার্থের তালিকা নিচে দেওয়া হলো। পেট্রোলিয়াম গ্যাস যে উষ্ণতায় সংগৃহীত হয় সেটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। ব্যবহার জ্বালানি হিসাবে এলপিজি প্রস্তুতিতে, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে। পেট্রোল বা গ্যাসোলিন 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সংগৃহীত হয়। ব্যবহার মোটরগাড়ির জ্বালানি রূপে পশমের জামা কাপড় ড্রাই ওয়াশ করতে। ন্যাপথা 100 থেকে 180। পলিথিন, পলিয়েস্টার প্রভৃতি প্রস্তুতিতে, ওষুধ প্রস্তুতিতে। কেরোসিন তেল 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। আলোক উৎপাদনে জ্বালানি রূপে ডিডিটি প্রস্তুতিতে কাজে লাগে। ডিজেল তেল 250 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, ডিজেল ইঞ্জিনের জ্বালানি হিসাবে। লুব্রিকেটিং তেল 300 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, পিচ্ছিলকারক পদার্থ হিসাবে এবং ওষুধ প্রস্তুতিতে। গ্রিজ বা পেট্রোলিয়াম জেল 450 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, পিচ্ছিলকারক পদার্থ হিসাবে এবং ওষুধ প্রস্তুতিতে। প্যারাফিন মোম 500 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে। ব্যবহার মোমবাতি, ভেসলিন প্রস্তুতিতে। পিচ অবশেষ রূপে পাওয়া যায়, ব্যবহার রাস্তা তৈরিতে। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংগৃহীত হয় সেগুলো, তার ব্যবহার কী, মানে কি পাতিত পদার্থ পাওয়া যাচ্ছে, এটা মানে ভালো করে এই ছকটা কিন্তু তোমরা মনে রাখবে। পৃথকীকরণ ফানেল বা সেপারেটারি ফানেল দেখো, অমিশ্রণীয় দুটি ভিন্ন তরলরা কিন্তু মিশবে না, একে অপরের সঙ্গে মিশবে না। কোনো পাত্রে রাখা হলে তারা দুটি ভিন্ন স্তর গঠন করবে। অপেক্ষাকৃত বেশি ঘনত্বের তরলটি নিচের স্তরে থাকে আর অপেক্ষাকৃত কম ঘনত্বের তরলটি উপরের স্তর গঠন করে। এই ধর্মকে কাজে লাগিয়ে পৃথকীকরণ বা বিওজি ফানেল দ্বারা ওই তরল পদার্থ দুটোকে পৃথক করা হয়। পৃথকীকরণ ফানেল হলো একটি বিশেষ ধরনের ফানেল যার নিচের তলে একটা স্টপকক লাগানো থাকে। দেখো ভালো করে ছবিটা দেখো। পেট্রোল ও জলের মিশ্রণ তাদের পৃথক করতে হবে, তাহলে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে? পৃথকীকরণ ফানেল বা সেপারেটারি ফানেল পদ্ধতি। একটি স্ট্যান্ডে একটি পৃথকীকরণ ফানেল আটকে তাতে পেট্রোল ও জলের মিশ্রণ নেওয়া হয়, কিছুক্ষণ স্থিরভাবে রাখা হলো। জল ও পেট্রোলের ঘনত্ব ভিন্ন, এরা পরস্পরের সঙ্গে মেশেও না। কিছুক্ষণের মধ্যে জলের ওপর পেট্রোল ভেসে উঠবে ও দুটো পৃথক স্তরে অবস্থান করবে। এবার একটি ত্রিকোণ ফ্ল্যাক্সে ফানেলের তলায় রেখে ফানেলের স্টপকক খুব অল্প খোলা হলো। অপেক্ষাকৃত ভারী তরল অর্থাৎ জল ফানেলের নল দিয়ে বেরিয়ে ফ্ল্যাক্সে জমা হবে। সমস্ত জল ফ্ল্যাক্সে জমা হলে স্টপকক বন্ধ করে দেওয়া হলো। অপেক্ষাকৃত হালকা তরল অর্থাৎ পেট্রোল ফানেলে থেকে যাবে। প্রয়োগ, এই পদ্ধতিতে কেরোসিন ও জলের মিশ্রণ, নারকেল তেল ও জলের মিশ্রণ, কার্বন টেট্রাক্লোরাইড ও জলের মিশ্রণ প্রভৃতি মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা হয়। এর পরের ভিডিওটিতে অনুশীলনীগুলি আলোচনা করা হবে।